অত্যাচারের মালকিন যদি মমতা ছিল, তাহলে অত্যাচারের ম্যানেজারের নাম ছিল শুভেন্দু অধিকারী। আজকে সেই মুখ্যমন্ত্রী হয়েছে, সেই হয়েছে মুখ্যমন্ত্রী। দল পাল্টেছে, পতাকা পাল্টেছে, রং পাল্টেছে, নীতি আদর্শ পাল্টেছে। আর যে আদর্শে, যে নীতিতে, যে রঙে, যে ঝান্ডাতে, যে দলে আজকে আছে, সেই দলের অত্যাচারের নাম মমতা ব্যানার্জির থেকে কয়েক গুণ উপরে আছে। সেটা আমরা গোটা দেশ দেখে, ত্রিপুরা দেখে নিজেরা বুঝতে পারি। আরে আমি ইনকাম করে আনি বলেই আমার টাকাতেই বাজার চলছে, আর আমার টাকা বাজারে খেলছে বলেই সরকারের ঘরে পয়সা আসে ট্যাক্সের। তাই সরকার বলে যে আমি বাজেটে এবছর এই কাজ করব। কালকে যদি আমি কাজ করতে না পারি আমার পাশে সরকার দাঁড়ানোর জন্যে, কালকে যদি আমি খাটতে না পারি আমার পাশে দাঁড়ানোর জন্যে, কালকে যদি আমার একটা বিপদ হয় আর এই ডেকোরেটার্সের কাজটা যদি করতে আমি না পারি, এই মাইকের কাজটা যদি করতে না পারি, এই লাইটের কাজটা যদি আমি করতে না পারি, তাহলে আমার পাশে সরকার দাঁড়াবে। তার জন্য কোনো আইন তৈরি করার জন্য বিধানসভাতে আলোচনা হচ্ছে, চলছে আলোচনা। কার্ড দেবে যে তুমি একজন শ্রমজীবী, তুমি খেটে খাও। सरकार का काम से उसका नियत पता चलता है। भारत का संविधान में बहुत सारा कानून है, भारत का संविधान में बहुत सारा आईन है, नियम है, लेकिन कौन सा सरकार किस समय कौन सा कानून लागू कर रहा है, जब वो देखा जाता है तब ये पाया जाता है कि सरकार किस ओर चलना चाहते हैं। सरकार एलो, हकार उच्छेद शुरू करलो। सरकार एलो, সরকার বলল লক্ষ্মীর ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার পাবে। আমরা লক্ষ্মীর ভান্ডারেরও পক্ষে বিপক্ষে নই, আমরা অন্নপূর্ণা ভান্ডারেরও পক্ষে বিপক্ষে নই, কিন্তু মিথ্যে বলল, তো কথা তো মিথ্যে বলল। আরে তুমি যদি গোটা পশ্চিমবঙ্গের যারা কর্মক্ষম মেয়েরা আমরা আছি, আমাদের হাতে যদি কাজ দিয়ে দাও, আমরা কেউ বলবো না যে তুমি মাস গেলে আমার হাতে 1000-3000 টাকা গুঁজে দাও। আমি তোমার কোষাগারে আমার ইনকামের টাকা দিয়ে তোমাকে ট্যাক্সের টাকা দেব, যাতে তুমি বাজেটে আরো বেশি সরকারি স্কুল করতে পারো, আরো বেশি তুমি মানুষের জন্য হসপিটাল বানাতে পারো। কিন্তু তুমি তো কাজ দিতে পারোনি, তাই তো তোমাদেরকে প্রকল্প খুলতে হচ্ছে আর টাকা দিতে হচ্ছে। তাই তো মমতা ব্যানার্জির 54 রকমের প্রকল্পের টাকা ছিল, কাজ তো দিতে পারোনি। শুধুমাত্র 2,20,00,000 মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পেত, তার জন্য 42,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই বছরেরই ফেব্রুয়ারি মাসের বাজেটে। আর এই কদিনের যে বাজেট চলছে, যে বাজেটটা এবারে পাস হতে চলেছে, সেই বাজেটে ওই লক্ষ্মীর ভান্ডারটা বললো না সুইচ হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে, সেখানে চলে এসেছে 36,000 কোটি টাকা। আগের সরকার কি বলল? 42,000 কোটি টাকা, যারা এখন ডিম খাচ্ছে প্রতিদিন। আর যে সরকার বলছে বাচ্চাদেরও ডিম খাওয়া যাবে না, আমি এর পক্ষে বিপক্ষে ভালো মন্দ আমি নিজে জানি না, বলতেও পারবো না। সেই সরকার বলছে যে না, আমি সবাইকে 1,500টা 3,000 করে দেব, কিন্তু আমার মূল খরচের জায়গা হবে 42,000 ছিল, তাহলে 44,000 কোটি টাকা হওয়া উচিত। হিসাব তো তাই বলে নাকি? 1,500টা যদি 3,000 হয়ে যায়, তাহলে যেটা 42,000 কোটি টাকা বরাদ্দ ছিল সেটা 84,000 কোটি টাকা হয়ে যাওয়া উচিত। কিন্তু বাজেটে বরাদ্দ হয়েছে 36,000 কোটি টাকা। কে জানে না বিজেপির সরকারটা আরএসএস এর নেতৃত্বে চলে এবং তারা কাদেরকে টার্গেট করে চলতে থাকে। আমি হিন্দু মুসলমানের কথা বলছি না, আমি মেয়েদের কথা বলছি। যান দেখুন এসআইআরে, খোঁজ নিন। সবাই ফোনে লাইভ করছেন, ভিডিও করছেন, লাইভটা শেষ হয়ে গেলে গুগলে বের করুন 2026 সাল এসআইআর পশ্চিমবঙ্গে কত নাম ডিলিট হলো,
খুঁজুন। অ্যাডজুডিকেশনে কত নাম এলো খুঁজুন। ট্রাইব্যুনালে কতজন গেছে খুঁজুন। আর তারপরে বলুন যে এর মধ্যে মেয়ে কত গো। 100টা নাম যদি ডিলিট হয়েছে, 100টা নাম যদি অ্যাডজুডিকেশনে এসেছে, 100টা নাম যদি ট্রাইব্যুনালে গেছে, 100-র মধ্যে 63টা নাম মেয়েদের। বিজেপির পার্টিটা RSS এর নেতৃত্বে এরা মেয়েদের বিরোধী। হাত তুলেছেন আপনারা যে এসআইআরে আপনাদের পরিবারের অনেকের নাম চলে গেছে। আজ আপনাদের এই দেগঙ্গার এই গোসাইয়ের হাটের এই সভা থেকে আমরা গোটা রাজ্যের সমস্ত মহিলাদের কাছে, গোটা রাজ্যের সমস্ত মহিলাদের কাছে আমরা একথা বলছি, আপনার নাম যদি এসআইআরে ডিলিট হয়ে গেছে, যদি অ্যাডজুডিকেশনে চলে গেছিল, ট্রাইব্যুনালে যেতে হয়েছে, যেতে পারেননি, আপনার কি নথি আছে কি না আছে, আপনি একটা কাগজে লিখে রাখুন। আপনার বুথে আমাদের পার্টির যাকে পারবেন তার হাতে ধরিয়ে দিন, আপনাদের নাম থাকবে আর লাল ঝান্ডা থাকবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। কত বড় আইনের জালে ওরা ভোটারের নামকে বেঁধে দিতে পারে সেটা আমরাও দেখতে চাই। নাম তুলেছিল নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন ছাড়া এই ভোটার কার্ড আর কোথাও তৈরি হয় না। তাহলে তুমি যখন নাম তুলেছিলে তখন কেন তুমি ভালো করে যাচাই করে নাম তোলনি? কেন তোলনি? কবে থেকে কম্পিউটারে কাজ হচ্ছে? 12টা বছর এই দেশে বিজেপি সরকার চলছে। কবে থেকে আধার কার্ড জমা নিতে শুরু করেছে? কবে থেকে লিংক করানো শুরু করেছে? কবে থেকে? তুমি তো একটা কম্পিউটারের বোতামে জানতে পারতে যে কার কার কোথায় কোথায় কি নাম আছে। তুমি তো তুলেছো নাম। আপনারা বলুন, যারা ভোটার লিস্টের কাজ করেন, নিশ্চয়ই এখানে অনেক বিএলওরা আছেন। ভোটার লিস্টের নাম তুলতে গেলে বিএলওদের স্পট ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশনের নিয়ম ছিল কি না? পাড়াতে গেলেই তো নিয়ম জানা যায়, পাড়াতে গেলেই তো বোঝা যায় যে মীনাক্ষী ও পাড়াতে কতদিন আছে, মীনাক্ষী নতুন এসেছে কিনা, মীনাক্ষীর বাপ ঠাকুরদারা এখানে ছিল কিনা, আগে মীনাক্ষী কোথায় ছিল, করা যায় না? আপনি নেপাল থেকে না ভুটান থেকে জাহাঙ্গীরকে ধরে আনতে পারছেন, আর আপনি এটা খুঁজতে পারছেন না যে আমার ভোটার লিস্টের নাম কোথায় কোথায় আছে? কি দেখাতে চাইছেন কি? আসলে ওই অপারেশন করার আগে যে পরিবেশ তৈরি করতে চাই, সেই পরিবেশ তৈরি করেছে ভয়ের, আতঙ্কের, অস্থিরতার, উদ্বিগ্নতার। নাম তুলেছেন আপনি, আমার ভোটার কার্ড দিয়েছেন আপনি, ভোট দিতে গেছি আঙ্গুলে কালি দিয়েছেন আপনি, কখনো কখনো পঞ্চায়েতে ভোটে আপনি লুট করানোর জন্য প্রধান কারিগর হিসাবে কাজ করেছেন। ইলেকশনের প্রসিডিওরে যে সমস্ত সরকারি লোকজনেরা যুক্ত থাকে, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, রবিবার ছুটি, মাস গেলে বেতন আছে, ডিএ আছে, রিটায়ার্ড করে গেলে পেনশন আছে, ছুটি আছে। প্রশ্ন করার, দ্বিতীয় সাহস মুখোমুখি হওয়ার, আর তারপরের সাহস সে যদি আমাকে আক্রমণ করে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, আমি থাকবো না দাঁড়িয়ে। বাকি রইল পুলিশ। তো যে নেতৃত্বরা মাঠে আছেন, যে নেতৃত্বরা মঞ্চে আছেন, আর আমরা নিজেরাও একাধিক অ্যাটেম্প টু মার্ডার কেস খেয়ে বসে আছি, জেল খেটে বসে আছি, আমরা আপনাদেরকে বলছি, সাহস যদি করতে পারেন তো পুলিশেরও ঘাম ছুটানো যায়, নেতাদেরও ঘাম ছোটানো যায়, সরকারেরও ঘাম ছুটিয়ে দেওয়া যায়। ভোট পেলেই, আসন পেলেই
মানুষের স্বার্থে মৌলিক কাজ করা যায় না। আর ভোট না পেলে, আসন না পেলে, সরকার তৈরি করতে না পেলে মানুষের স্বার্থে কাজ করা যায় না। এটা কোথাও কোনোদিন কোনো দুনিয়াতে হয় না। আজান হচ্ছে? তাই এসআইআর হোক, রেশন কার্ডের নাম কাটা হোক, কাজ পাওয়া না পাওয়া হোক, বা সরকারি কর্মচারীদের ফিরে আপনি কিছু বলতে পারবেন না, আপনি ফেসবুকে লিখতে পারবেন না, আপনি মিটিং মিছিলে যেতে পারবেন না, তার হুলিয়া হোক, এসব কিছুর বিরুদ্ধে লড়াই করা যায় আর লড়াইয়ে জেতা যায়। শুধু একসাথে থাকতে হবে। আর যেটা শুরুতে বলেছিলাম সেটাই, যদি ওদের ওই জুতোগুলোতে পা গলিয়ে দিই তখন আমাদের আর এই জুতো পরতে ওরা আসবে না। আর আমরা যদি আমাদের এই জুতোতে, আমাদের এই শর্তে ওদেরকে আসতে বাধ্য করতে পারি, তো ওদের জুতো পরে আমরা খেটে খাওয়া মেহনতি মানুষেরা যেমন 2 মিনিট দৌড়াতে পারবো না, আমরা আপনাদেরকে এটা অভিজ্ঞতার ভিত্তিতে, সাহসের উপরে ভরসা করে, বিশ্বাস, আস্থা, নিজেদের পার্টির মতাদর্শের নেতৃত্বদের উপরে ভরসা করে বলছি, লিখে রাখুন। পাড়াতে, এলাকাতে এই তো ভোট পেরিয়েছে, কোনো ভোট নেই। পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দেবেন, এই এলাকার মানুষ আগামী দিনে কাকে ভোট দেবেন, পঞ্চায়েত মানুষের তৈরি করবেন কি করবেন না সেটা সময় বলবে, সময়। কিন্তু রুজি রুটির প্রশ্নে, জিনিসের দামের প্রশ্নে, কাজের প্রশ্নে, এসআইআর এর প্রশ্নে, রেশন কার্ডের প্রশ্নে আমরা যদি আমাদের জুতোতে তৃণমূল বিজেপিকে পা গলিয়ে দৌড়াতে বলি, ওদের হাঁটু ফুটে যাবে, ওদেরকে ঘরে ঢুকে যেতে হবে। আর মানুষ দৌড়াতে পারবে, মানুষ তার নিজের দাবিতে নিজেরা লড়ে নিজেরা জিততে পারবে। আর এটা শুধু এখানে মাইক লাগিয়ে মঞ্চ করে বলে হবে না। কেন করছি আমরা এখন এই সমাবেশগুলো? কেন? আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের দরদিরা, যারা আমাদেরকে বিভিন্ন বিপদে আপদে সাহায্য করেন, আমাদের কথা ভাবেন, পার্টির খোঁজ খবর রাখেন, দূরে দাঁড়িয়ে থেকেও পক্ষে কথা বলুন, বিপক্ষে কথা বলুন, কথা বলতে না পারুন, অন্তত পক্ষে বুকের বাঁ দিকে এটুকু ভরসা রাখেন যে এই পার্টিটা অন্তত পক্ষে অন্যায় করতে পারবে না, করবে না, যে করবে তাকে এরা বের করে দেবে আর রাস্তায় দাঁড়িয়ে মেহনতি মানুষের পক্ষে কাজ করতে পারবে। আমরা সেই সমস্ত সাধারণ মানুষের কাছে মাইক লাগিয়ে, আলো জ্বালিয়ে, মঞ্চ খাটিয়ে, উঁচু মঞ্চ বানিয়ে আপনাদেরকে ডেকে ডুকে কথাই বলছি। ভয় নয়, আতঙ্ক নয়। মানুষ পরিবর্তন চেয়েছিল, মানুষ পাল্টানোর কথা বলেছিল, কিন্তু পাল্টানোর কথা বলেছিল আর পারছি না। চুরি, দুর্নীতি, লুট, আক্রমণ, অত্যাচার, জিনিসের দাম, লেখাপড়া, কাজ কারবার, বেঁচে থাকা, মান সম্মান নিয়ে এইটাতে বেঁচে থাকাটা মুশকিল হচ্ছিল। আর আমি যে সমস্যায় পড়ছিলাম সেই সমস্যার দরবার করার আমার জায়গা ছিল না। পুলিশ ছিল না, অফিসার ছিল না, পঞ্চায়েত ছিল না, পৌরসভা ছিল না, ডিএম ছিল না, এসপি ছিল না, মন্ত্রী ছিল না, মুখ্যমন্ত্রী ছিল না। এলাকায় এলাকায় জায়গিরদার আর ইজারাদারদের মতন কিছু ভুইফোড় গুন্ডা মস্তান নেতাদেরকে দাঁড় করিয়েছিল। আমরা এই ব্যবস্থাটাকে পাল্টানোর কথা বলেছিলাম, মানুষ সাড়া দিয়েছিল। সেই মানুষই পশ্চিমবঙ্গের বুকে নিজেদের বোধ বুদ্ধি অনুযায়ী দূর দেখেননি পশ্চিমবঙ্গের মানুষ, শুধু সামনেটাকে দেখে ভোটে যা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের পার্টি দূর দেখছে, আমাদের পার্টি তাই পরিষ্কার শুধু নিজে ঘরের ভেতর মিটিং করে বলছে না, আপনাদেরকেও মাইক লাগিয়ে, মঞ্চ খাটিয়ে, আলো জ্বালিয়ে আজানের পরেও আমরা আপনাদেরকে বলছি। বিজেপির বিরুদ্ধে লড়তে চলেছিল তো সবাই,
বিজেপির বিরুদ্ধে লড়াইতে সবাই যখন নিজেদের ঝান্ডা নামিয়ে রেখে দিল, নিজেদের অস্ত্র নামিয়ে রেখে দিল, তখন মার খাওয়া জেল খাটা মেহনতি মানুষের পার্টি সিপিআইএম বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে কাঁধে ঝান্ডাটা একমাত্র আমরাই নিয়ে দাঁড়িয়ে আছি। আর আগামী দিনেও এই লড়াইয়ে আমরাই থাকব, আমরাই। তাই যে ব্যবস্থাটার অত্যাচারে, যে ব্যবস্থাটার দমবন্ধ করা অবস্থার পরিবর্তনের জন্য মানুষ সরকারের পরিবর্তন করেছে, শুধু তো মুখগুলো পাল্টালে হবে না, শুধু মুখগুলো পাল্টালে হবে না, ব্যবস্থাটার পাল্টাচ্ছে কিনা সেইটা ভেতর থেকে নিজেদের জীবনের অভিজ্ঞতায় ভেবে দেখুন। আপনারা কেউ বলুন, আমার আপনারা বলবেন। বাস আপনাদেরকে, আমাদের যারা যেখানে আছেন, যেখানে আছেন, তো প্রচুর কথা বলা যায় গো, প্রচুর কথা। ব্যক্তিগত অভিজ্ঞতা হয়নি? 2021-এর ভোটে তো নন্দীগ্রামে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেই তো পার্টি ভোটে কাজ করতে বলেছিল, নির্বাচনী কাজ করতে বলেছিল, ভোটে দাঁড়াতে বলেছিল। নন্দীগ্রামের 300-র কাছাকাছি বুথে যখন ঘুরবেন, চলে যান না আপনারাও, কেউ ঘুরতে যান না, একটু মানুষের অভিজ্ঞতা শুনুন না। অত্যাচারের মালকিন যদি মমতা ছিল, তাহলে অত্যাচারের ম্যানেজারের নাম ছিল শুভেন্দু অধিকারী। আজকে সেই মুখ্যমন্ত্রী হয়েছে, সেই হয়েছে মুখ্যমন্ত্রী। দল পাল্টেছে, পতাকা পাল্টেছে, রং পাল্টেছে, নীতি আদর্শ পাল্টেছে। আর যে আদর্শে, যে নীতিতে, যে রঙে, যে ঝান্ডাতে, যে দলে আজকে আছে, সেই দলের অত্যাচারের নাম মমতা ব্যানার্জির থেকে কয়েক গুণ উপরে আছে। সেটা আমরা গোটা দেশ দেখে, ত্রিপুরা দেখে নিজেরা বুঝতে পারি, নিজেরা বুঝতে পারি। তাই মানুষ যদি অত্যাচারের বিরুদ্ধে, মানুষ যদি আতঙ্কের বিরুদ্ধে, উদ্বিগ্নতার বিরুদ্ধে লড়তে চায়, তাহলে কোনো আরএসএস, কোনো বিজেপি, কোনো তৃণমূল, কোনো পুলিশ অন্যায়ের বিরুদ্ধে কাউকে ভয় পেতে হবে না। ভয় পাওয়া উচিত নয়, ভয় করে বাড়িতে থাকা উচিত নয়। ভুল হবে, বিরাট ভুল হবে। ও এক রাজামশাই ছিল, ও যখনই নিজের সভাসদে বসতো মন্ত্রী শান্ত্রীদেরকে নিয়ে, তখন ওর পাশে একটা বাঁদর বসতো, আর তিনি সিংহাসনে বসেই প্রথমেই বাঁদরের মাথাতে এক ছড়ি মেরে দিতেন, এক ছড়ি মারতেন। বাইরের বিদেশ থেকে লোকজন আসতো, দূতরা আসতো, ফরিয়াদিরা আসতো, সাধারণ মানুষ আসতো, যে রাজা কি করে বিচার করে সেটা দেখার জন্যে। তাদের মধ্যে একদিন কেউ সাহস করে বলেই দিল যে রাজা মশাই, এটা আপনার উচিত নয়, একটা অবলা জীব বাঁদর আপনার পাশে বসে থাকে, আপনি মিটিং শুরু করছেন না, তার আগেই ওর মাথাতে এক ছড়ি মেরে দিলেন, এটা আপনি অন্যায় করছেন। রাজামশাই বললেন, ঠিক আছে, আমি যদি অন্যায় করছি, তাহলে কালকের যখন মিটিং শুরু হবে, যখন আলোচনা শুরু হবে, রাজার দরবার শুরু হবে, তখন আপনি আসবেন, আপনারা সবাই আসবেন, আমি বাঁদরকে মারব না। পরের দিন সবাই এলো, বাঁদর পাশেই বসেছিল। সেদিনকে রাজামশাই বাঁদরকে আর মারলেন না। মিটিং শুরু হয়েছে, বাঁদর এদিক ওদিক দেখছে, বলছে রোজ শুরুতেই মার খেয়ে যায়, আজ খেলাম না। 10 মিনিট 15 মিনিট বাঁদর শুরু করেছে উস খুস, নিজের চারিদিকে চুলকাতে শুরু করেছে, এদিক ওদিক দেখছে। প্রথমে চেয়ারের উপরেই দুবার ঝাঁপালো, নামলো, চাপলো, বাস 15 মিনিট 20 মিনিট 25 মিনিট বাঁদর নিজের বাঁদরামিতে চলে এলো। তারপরে এর মাথা থেকে ওর মাথা, ওর মাথা থেকে ঝাড়বাতি, ঝাড়বাতি থেকে রাজার কাছে, আর যে লিখছে তারও গোটা মিটিং চৌপাট করে দিল। ভয়ের পরিবেশ যদি বিজেপি শুরু করতে চায়, মানুষের কাছে আমাদের আবেদন, রাজার বাঁদরের মতন প্রথম ছড়ি মেরে দিন। কারণ ভয়ের বিরুদ্ধে প্রথমেই নিজেদেরকে মুখ খুলে সাহসের সাথে কথা বলতে হয়। ভারতের সংবিধান আছে, সেই সংবিধানে স্পষ্ট করে লেখা আছে,
আপনি যেখানে খুশি যেতে পারেন, যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন, আপনি কোনো ধর্ম পালন নাও করতে পারেন, আপনি যে কোনো এই দেশের যে কোনো জায়গায় চাকরি নিতে পারেন, কোনো হোটেল রেস্তোরাঁ, পুজো, মন্দির, মসজিদ, কুয়ো, যেখানে খুশি যেতে পারেন, রাস্তায় যেতে পারেন, যেখানে খুশি জমি কিনে আপনি যেতে পারেন, বাড়ি বানাতে পারেন, থাকতে পারেন, ঘুরতে যেতে পারেন, যা খুশি করতে পারেন। কিন্তু 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 আপনাকে এই দেশের সংবিধানই রেস্ট্রেন্ট করে দিয়েছে, আপনাকে এই দেশের সংবিধানই আপনার এই কাজকে বেঁধে দিয়েছে যে আপনার কোনো কাজ, আপনার মন্দির যাওয়া, আপনার মসজিদ যাওয়া, আপনার কুয়ো থেকে জল তোলা, আপনার পুকুর ব্যবহার করা, রেস্টুরেন্ট, হোটেল, ঘুরতে যাওয়া, চাকরি করা, জমি কেনা, মানুষের কাছে বক্তৃতা করা, এই সব কিছু যদি ভারতের জাতীয় স্বার্থ, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিকতা, ভারতের জাতীয় স্বার্থ সবাই সমান, ভারতের জাতীয় স্বার্থ সব মানুষ একসাথে বাঁচবে, ভারতের জাতীয় স্বার্থ আইনের চোখে সবাই সমান, ভারতের জাতীয় স্বার্থ গরিব মেহনতি মানুষের পাশে সরকার দাঁড়াবে, আর ভারতের জাতীয় স্বার্থে যাতে আমার কোনো কাজ আঘাত না করতে পারে। তাহলে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান আমাদেরকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা অনুযায়ী যে কোনো ভয়ের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ানোর নাম লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডাই আপনাদের কাছে আবেদন করছে, আহ্বান করছে। SIR হোক, রেশন কার্ড হোক, বলেছি করুন তৈরি তালিকা। এখানকার নেতৃত্বরা আছে, আহমেদ দারা আছেন, পলাশ দাসরা আছেন, আমরা রয়েছি, মহিলারা রয়েছেন। যে কোনো সমস্যায় শুধুমাত্র তালিকা তৈরি করে আর আমাদের পার্টির কোনো কমরেড, কোনো নেতৃত্বের হাতে দিয়ে দিন। আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। যদি কোনো আইন আমাকে আমার সাংবিধানিক অধিকার থেকে বের করে দেয়, আমার নাম যদি ভোটার তালিকা থেকে বের করে দেয়, তাহলে সেই আইনকে ভেঙে দিয়েই নতুন আইন তৈরি করতে হবে যে ভুয়ো ভোটার ছাড়া নিজের মন মর্জি কোনো ভোটারকে বাদ দেওয়া যাবে না। তার জন্য লড়াই দরকার। আমাদের নিচের তলাতে, বুথে, গাঁয়ে, পঞ্চায়েতে সাধারণ মানুষের সাথে কথা বলা দরকার। কেমন করে কথা বলবেন, কতটা বন্ধু হতে পারবেন, কতটা আত্মীয় হতে পারবেন, সেটা তো ব্যক্তিগত মুন্সিয়ানার প্রশ্ন। তারা আমাদেরকে ভরসা করবেন কিনা সেটা আমাদের ব্যক্তিগত আদায় করে নেবার প্রশ্ন। সেই ব্যক্তিগতভাবে, সেই পার্টিগতভাবে মানুষের ভরসা, মানুষের আস্থাকে অর্জন করুন, তালিকা তৈরি করুন। SIR-এ যাদের নাম বাদ গেছে তাদের নাম তোলানোর দায়িত্ব লাল ঝান্ডার, নিজেরা বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে নেবে। আর সেই আশাতেই আপনারা মাটিতে কাজ করবেন, বুথে কাজ করবেন, এই আশা রেখে আপনাদের প্রত্যেককে লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।